জীবন্ত বন্দীকে নামাতো, যেটাকে টার্গেট বলে ওরা। জীবন্ত থাকা অবস্থায় টার্গেট, মেরে ফেললে হয় প্যাকেট। অনেক অফিসারকে টার্গেট প্র্যাকটিস করতে দেওয়া হতো। ডিজিএফআই হোক আর র্যাব হোক, সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী এবং প্রধানমন্ত্রী, এবং অনেক ক্ষেত্রেই তারা সরাসরি প্রধানমন্ত্রীর অথবা তারেক সিদ্দিকীর মাধ্যমে প্রধানমন্ত্রীর নির্দেশনা পেতেন এবং সেইভাবে তারা সেটা বাস্তবায়ন করতেন। যারা সেনা প্রধান বিগত দিনে ছিলেন, বিশেষ করে 11-র পর থেকে 23 অব্দি যারা ছিলেন, তাদের একটা নৈতিক দায়িত্ব হচ্ছে তারা অনেক কিছুই ভিতরে জানতেন। তাদের উচিত এখন জনগণকে এটা জানা। বাংলাদেশি গোয়েন্দাদের সাথে ভারতীয় গোয়েন্দাদের একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট, রাস্তা, বাড়ি, অফিস, বিভিন্ন জায়গা থেকে, রাজনৈতিক দলের কার্যালয়, এইসব জায়গা থেকে মানুষকে উঠিয়ে নেওয়ার পর তাদের কারো কারো ডেড বডি আমরা পেয়েছি, কারো কারো সন্ধান এখনো আমরা পাইনি। কিছু মানুষ ফিরে এসছে, তারা মুখ ফুটে কিছু বলতে চাননি। এখনো যে তারা খুলে বলছেন সেটির মনে করার কোনো কারণ নেই। এখনো মানুষের ভিতর এক ধরনের অনাস্থা আছে, অবিশ্বাস আছে, সন্দেহ আছে যে এই মুহূর্তে আমি খোলামেলা কথা বললাম, সে যে 3 বছর, 4 বছর, 5 বছর বা তার অধিক সময় বা কম বেশি সময় যে এই যে গোপন সেলগুলোতে ছিল, গোপন বন্দিশালায় যে ছিল, সেই সময়ের যে তার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তাকে এখন পর্যন্ত সাহস সঞ্চয় করতে দিচ্ছে না। সেই অভিজ্ঞতা বরং তাকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে যে প্রেক্ষাপটের কোনো কারণে যদি পরিবর্তন হয়, স্বৈরাচার যদি কোনোভাবে তাকে ক্ষতি করে, এই ভয়টি কিন্তু তার আছে। আর এখানে মনে রাখতে হবে, এমন কিছু শক্তি এই ঘটনাগুলোর সাথে যুক্ত ছিল। যদি আজকে আমরা বলি তাহলে এখানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাবের সংশ্লিষ্টতা আছে, এবং যেখানে সেনাবাহিনীর অনেক কর্মকর্তা কর্মরত ছিলেন বা আছেন। ডিজিএফআই, যেটা আসলে সেনাবাহিনীরই একটি সংস্থা। তারপরে আপনি আসেন ডিবি, সিসিটিসি অথবা ডিবি বা এনএসআই, এরা তো প্রচন্ড ক্ষমতাধর ছিল এই সংস্থাগুলো গত পতিত স্বৈরাচারের আমলে। আমরা এর আগে বিভিন্ন ভিকটিম যারা ফিরে এসছেন, তাদের কারো কারো কাছ থেকে অতি গোপনীয়তার নিশ্চয়তা দিয়ে কথা বলতে পেরেছিলাম, এবং তখন যে বিভৎস কাহিনীগুলি এসছে, তখন আমরা এই জিনিসগুলোকে আসলে ঠিক এইভাবে বিশ্বাসও করতে পারিনি। কিন্তু বাস্তবতা হচ্ছে, আমরা যখন কাজ করতে যাচ্ছি তখন যে যে মানে যে অবস্থাটা আমরা প্রত্যক্ষ করছি, ধরুন 4 থেকে 4.5 ফিট লম্বা বা 5 ফিট, পাশে হচ্ছে 36 ইঞ্চি বা তার চেয়ে একটু বেশি, 2-1 ইঞ্চি বেশি, এবং তার একটা সাইডে আপনার একটা ড্রেনেজ ব্যবস্থা, যেখানে পায়খানা প্রস্রাব করতে পারে, আর অন্য অংশে সে ঘুমাইতে পারে। তো দেখা যাচ্ছে যে তার বিশ্রাম স্থল যদি আমরা পয় নিষ্কাশন ব্যবস্থার বাইরে চিন্তা করি, তাহলে 3.5 থেকে সর্বোচ্চ 4.5 ফিট সে ব্যবহার করতে পারে। এখন তাও স্যাঁতস্যাঁতে জায়গা এবং দুর্গন্ধময়, পোকামাকড় দিয়ে ভরা, এরকম একটি জায়গা। এবং সেই জায়গাগুলিতে আমরা যেটা দেখেছি যে এতটা নিষ্ঠুরতা সেখানে বিদ্যমান ছিল, বহাল ছিল, যে একটি মানুষ ওখানকার দিন এবং রাতের পার্থক্যটা খুঁজে পেত না। কারণ ওখানে আমরা যখন প্রবেশ করেছি তখন আমাদেরকে টর্চ লাইট ব্যবহার করতে হয়েছে, এবং তাও আমরা মানে অন্ধকার কাটিয়ে পরিষ্কার ছবি তুলতে পারিনি। ওখানে যে মানুষটি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ছিল, একবার ভাবুন যে এই মানুষগুলো কি অবস্থায় ছিল। তারপরে ওখানে দিন রাত্রের পার্থক্য ছিল না। এই দিন রাত্রের পার্থক্য বন্দিরা কিভাবে করতো, সেটা হচ্ছে সকালবেলার যে নাস্তা, রুটি অথবা খিচুড়ি দেখলে মনে করতো একটা দিন আমি অতিক্রম করেছি। তখন সে হয় নখ দিয়ে আঁচড় দিত ওয়ালে, একটা আঁচড় দিয়ে সংখ্যা মানে মনে রাখতে চাইতো, একটা আঁচড় মানে একদিন। আর কখনো কখনো ইটের কণা যদি পেত সেটা দিয়ে দাগ দিত, কখনো কখনো যে থালা বাটিতে খাবার দেওয়া হতো সেটা দিয়ে দাগ দিত। এইভাবে দাগ আছে। তারপরে কোথাও কোথাও মানুষ মৃত্যু যন্ত্রণা ভোগ করতে, যে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যে ধরনের আবেগ উচ্ছ্বাস থাকে, সেই রকম যে কষ্ট থাকে, বেদনা থাকে, আকুতি থাকে, বা মেসেজ দিতে চায়, সেরকম কিছু নিদর্শন আমরা পেয়েছি। যেমন একটা মানুষ লিখেছে আই লাভ মাই ফ্যামিলি, একটা মানুষ লিখেছে আমি আমার দেশকে ভালোবাসি, আবার একটা মানুষ লিখেছে কোন সূরা, আবার একটা মানুষ লিখেছে জালেমের পতন অনিবার্য, আমাদের জয় সুনিশ্চিত। আবার কোথাও লেখা আছে সূরা, তারপর কোথাও লেখা আছে আল্লাহর কাছে আকুতি জানাচ্ছে, আল্লাহ জালেমের হাত থেকে আমাদের রক্ষা করো। এরকম নানান কিছু আমরা এই ওয়ালে অস্পষ্ট হলেও আমরা উদ্ধার করতে পেরেছি।
কোথাও কোথাও দু একটি নাম পেয়েছি, কোথাও কোথাও মোবাইল নাম্বার অস্পষ্ট ভাবে পেয়েছি। আমরা চেষ্টা করছি ওই অস্পষ্ট জায়গা থেকে কিভাবে প্রকৃত নাম্বারটা বের করা যায়। এবং সেইখানে যারা ছিল, বন্দির যে বর্ণনা আমরা পেয়েছি, যারা ফিরে এসছে তাদের সাথে এই জায়গার যখন মিল হয়েছে, তখন যে বর্ণনা আমরা পাচ্ছি, তাদেরকে প্রায় প্রতিদিন অথবা দুই একদিন বিরতি দিয়ে দিয়ে ইন্টারোগেশনের নামে পাশের রুমে নেওয়া হতো, যেটা একটা হল, মানে ছোট্ট একটা হল রুম, ছোট মানে ধরেন 10 ফিট বাই 12 ফিট। সেখানে নির্যাতনের ব্যবস্থা ছিল। যেমন ধরেন মানুষকে বেঁধে উপরের দিকে উঠিয়ে নেওয়া ছাদে, যেমন ধরেন ওখানে ইলেকট্রিক শক দেওয়ার মেশিন, ধরেন কোথাও কোথাও ইলেকট্রিক চেয়ার ছিল যেটা ঘূর্ণীয়মান। এরকম ব্যবস্থা, চিহ্ন বা ব্যবস্থা আমরা পেয়েছি। তারপরে ধরুন ওখানে যারা এই ধরনের নির্যাতন নিপীড়নের সাথে যুক্ত ছিল অথবা যারা প্রত্যক্ষদর্শী হয়েছে, তাদের যে বর্ণনা আমরা পেয়েছি তাদের কাছ থেকে, সেটা আরো ভয়াবহ। এখান থেকে মানুষকে আটকিয়ে রেখে নির্যাতন করে নিপীড়ন করে একটা সময়ে এখান থেকে ছেড়ে দেওয়া হতো। কাউকে কাউকে নিয়ে রাতের অন্ধকারে গুলি করে মারা হতো, কাউকে কাউকে মেডিসিন প্রয়োগ করে পরবর্তীতে আপনার পলিথিনের ব্যাগ মুখে মুখাবয়ব ঢেকে দম বন্ধ করে হত্যা করা হতো। এবং তারপরে এই লাশগুলি বুড়িগঙ্গা অথবা অন্য কোনো নদীতে নিয়ে ফেলে দেওয়া হতো। বিশেষ করে বুড়িগঙ্গার পোস্তগোলা যে ঢাল, এখানে সুন্দরবন থেকে ডাকাতদের কাছ থেকে উদ্ধার করা একটা নৌকা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব নিয়ে আসে। এই নৌকায় আপনার অনেককে এই নৌকায় করে মাঝ নদী অর্থাৎ প্রায় মুন্সিগঞ্জের কাছাকাছি যে মোহনায় যে লাশ ফেলে দিত, ফেলে দেওয়ার আগে আপনার সিমেন্টের বস্তা লাশের সাথে বেঁধে নদীতে নিক্ষেপ করা হতো যাতে এই লাশ ভেসে না উঠে। এবং এই জিনিসগুলি কোনো কোনো জেলে বা কোনো কোনো লোক প্রত্যক্ষ করেছে, এবং তখন র্যাবের একটা বা দুইটা আপনার স্পিড বোট ওই নৌকাটিকে ঘিরে সার্কেল করে টহল দিত। এবং এই কাজগুলির সাথে যাদেরকে যুক্ত করতো এদের অধিকাংশ মোটামুটি যেটা জানা যাচ্ছে যে অফিসার লেভেলের, এবং যাদেরকে দিয়ে ওই এলাকার নিরাপত্তা কর্ডন করতো বা লাশ বাঁধা, লাশ উঠানো, এই কাজগুলি করতো, তারা একটু নন কমিশন অথবা সৈনিক ছিল। এবং এদের দিয়ে যখন এই কাজগুলি করত, তারপরে কিন্তু এদেরকে বুঝতে দিত না যে কার লাশ নদীতে নিক্ষেপ করা হচ্ছে। কারণ যে গ্রুপটি এদেরকে উঠিয়েছে আর যে গ্রুপটি এই লাশ ফেলে দিচ্ছে, এর আগে মধ্যবর্তী 1 বা 2 হাত পরিবর্তন হয়েছে। অর্থাৎ এক এক গ্রুপের থেকে আরেক গ্রুপের থেকে, অর্থাৎ যে গ্রুপ তুললো, ইন্টারোগেশন করলো অন্য গ্রুপ, হত্যা করলো আরেক গ্রুপ, এরকম আমরা আলামত পাচ্ছি বা এরকম বর্ণনা পাচ্ছি। এরপরে কিছু কিছু লাশ আছে যেটা আপনার টাঙ্গাইল, গাজীপুর টাঙ্গাইলের এইদিকে যে ট্রেন লাইন, তারপরে পুবাইলের দিকে যে ট্রেন লাইন, এই সব টঙ্গীর থেকে পুবাইলের যে ট্রেন লাইন, এই সব জায়গায় ওরা হিসাব রাখতো কোন সময় ট্রেন আসবে। ওদের কাছে তো এটা খুব মামুলি ব্যাপার ট্রেন টাইম জানা। ওরা ওই ট্রেন আসা যাওয়ার সময় দেখা যেত ডেড বডি, মানে জীবিত ব্যক্তি না, ডেড বডি। দু একটি ক্ষেত্রে জীবিত ব্যক্তিকেও ট্রেনের সামনে ধাক্কা মেরে ফেলা হয়েছে, অধিকাংশ ক্ষেত্রে ডেড বডি, ওরা বলে প্যাকেট। এই প্যাকেট গুলি নিয়ে, মৃতদেহকে ওরা প্যাকেট বলে, এই প্যাকেট গুলিকে নিয়ে রেল লাইনের উপর রাখতো। পরে রেলগাড়ি চলে যাওয়ার পর একটা বিভৎস অবস্থা হতো, চেহারা সাধারণত উদ্ধার করা যেত না সাধারণভাবে। হয়তো ডিএনএ টেস্ট বা অন্যান্য বিষয় দিয়ে করা যাবে, কিন্তু তাৎক্ষণিকভাবে তার চেহারা বোঝার কোনো উপায় থাকতো না। এই কাজগুলি করতো এবং এই সম্পূর্ণ কাজটা করতো রাত, গভীর রাতে। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে জীবিত মানুষকে মাইক্রোবাসে নিয়ে যে 2 সাইডে ব্লক করে ফেলতো আপনার সেতু, অর্থাৎ এই ব্রিজের 2 প্রান্তে ব্লক করে মাঝখানে ওই মাইক্রোবাসটা নিয়ে যে ওখান থেকে জীবন্ত বন্দীকে নামাতো, যেটাকে টার্গেট বলে। ওরা জীবন্ত থাকা অবস্থায় টার্গেট, মেরে ফেললে হয় প্যাকেট। ওই ওদেরকে দাঁড়া করিয়ে গুলি করে হত্যা করতো। এবং এখানে অনেক অফিসারকে টার্গেট প্র্যাকটিস করতে দেওয়া হতো। মানে নতুন অফিসার আসলে ঊর্ধ্বতন কেউ তাদেরকে সুযোগ করে দিত বা তাদের সাহসের পরীক্ষা নিত, যে টার্গেট নিয়ে যাওয়া হতো, তারপর বলা হতো গুলি করো, গুলি করে নদীতে ফেলে দাও। এই যে বিভৎস বিবরণ, এর প্রত্যেকটি ক্ষেত্রে যাদের সাথে কথা বললে এই বিবরণকে নিশ্চিত করা যায়, আমরা সেই সমস্ত লোকদের সাথে কথা বলেছি। আমি এর চেয়ে বেশি এই মুহূর্তে বলতে চাচ্ছি না। এবং এই যে ঘটনাগুলি যখন ঘটেছে, এর ভিতর আপনারা জানেন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা আছে। যেমন ধরেন পার্লামেন্ট মেম্বার সাবেক, ধরেন প্রতিমন্ত্রী, এদের যে গুমের ঘটনা, সব ঘটনাতে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, সেটি হচ্ছে ডিজিএফআই হোক আর র্যাব হোক,
আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের গোয়েন্দা সংস্থাগুলির প্রধানদের অ্যাক্সেস ছিল প্রাইম মিনিস্টার পর্যন্ত সরাসরি, এবং বিশেষ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এর এডিজি যিনি থাকতেন এবং এর ডিরেক্টর ইন্টেলিজেন্স যিনি থাকতেন, তার অবাধ যোগাযোগ ছিল আপনার সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী এবং প্রধানমন্ত্রী, এবং অনেক ক্ষেত্রেই তারা সরাসরি প্রধানমন্ত্রীর অথবা তারেক সিদ্দিকীর মাধ্যমে প্রধানমন্ত্রীর নির্দেশনা পেতেন এবং সেইভাবে তারা সেটা বাস্তবায়ন করতেন। সেটা ইসলামী ব্যাংকের ক্ষেত্রে যেমন হয়েছে, প্রধান বিচারপতির ক্ষেত্রে যেমন হয়েছে, তেমনি এই গুমের এবং হত্যার ক্ষেত্রেও আমরা মোটামুটি জানতে পেরেছি। এখন প্রশ্ন হচ্ছে, শুধু কি এই হত্যাকাণ্ড সংগঠিত করে ঘটনা সমাপ্ত করত? শুধুমাত্র হত্যা করেই সমাপ্ত করত না। যেমন বিএনপির রফিক গুলিস্তান এলাকার নেতা ছিল, সংগঠক ছিল, চৌধুরী আলমের খুব ঘনিষ্ঠ কর্মী ছিল। তাকে যখন ঝিনাইদহ থেকে উঠিয়ে নিয়ে হত্যা করা হয় এবং তার ডেড বডি যখন পেঁয়াজ খেতে রেখে যায় এবং সেখানে পুলিশের হ্যান্ডকাপ পাওয়া যায়, এবং পরবর্তীতে আমরা ওইটা অনুসন্ধান করে দেখলাম যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের একটা সংশ্লিষ্টতার সম্ভাবনা আছে, এবং এইটা নিয়ে যখন মানুষ কথাবার্তা বলছিল সেই শুরুর দিকে, তখন দেখা গেছে যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এমন একটা ঘৃণার্ত বার্তা সমাজে দিয়েছে যে তার শাশুড়ি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং এটার সাথে এক ধরনের সেক্সুয়াল অভিযোগ ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ মানুষের বিরুদ্ধে এমন ভাবে ঘৃণা ছড়িয়ে দেবে যাতে কোনো মানুষ আর ওই ভিকটিমের পক্ষে দাঁড়াতে না পারে। এটা জঘন্য বর্বর কিছু ঘটনা আছে, ভবিষ্যতে হয়তো এই জিনিসগুলো আমরা সামনে নিয়ে আসতে পারবো। তো জনাব নূর খান লিটন, এই যে ধরেন একটা জাতি, একই ভাষাভাষী মানুষ, মানে ধর্মীয় ভাবেও যারা গুম হয়েছেন বা নির্যাতনের শিকার হয়েছেন সবাই মুসলিমই বলা চলে, 99.99%। অধিকাংশ। ধরেন এমন কি পরিস্থিতি হলো যে এই পরিমাণ বর্বরতার সাথে মানুষকে ডিল করতে হবে, গুম হত্যা, বা মানে কোন পরিস্থিতিতে ছিল বাংলাদেশ? আপনি তো মানবাধিকার নিয়ে কাজ করছেন আপনার পুরোটা জীবন, তো আমি আপনাকে একটা জিনিস খুব স্পষ্ট ভাবে বলি, সেটা হচ্ছে আমি কাজ করতে যে পরতে পরতে যে জিনিসটা উপলব্ধি করেছি সেটি হচ্ছে ক্ষমতা টিকে থাকার জন্য, ক্ষমতাকে কুক্ষিগত রাখার জন্য তিনি যে কাজগুলি করেছেন, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ তিনি করেছেন। একটা হচ্ছে সমাজে ভয়ার্থ অবস্থা তৈরি করার জন্য হত্যা গুম এটা জারি রেখেছেন, বলবৎ রেখেছেন। আরেকটি কাজ হচ্ছে যারা তার সম্ভাব্য চ্যালেঞ্জ হিসেবে আসতে পারে, তার বিরুদ্ধে কথা বলতে পারে, এরকম মানুষজনকে তিনি ক্রয় করেছেন, দাস হিসাবে ব্যবহার করেছেন। এবং এই যে রাজনীতিতে এই যে দাসদের যে ক্রয় করেছেন, দাস হিসাবে যাদেরকে ব্যবহার করেছেন, একসময় কিন্তু তারা সমাজে অনেক গুরুত্বপূর্ণ, মানে রাজনীতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ওই যে একটা ট্যাবলেট তৈরি করেছিলেন, মুক্তিযুদ্ধের কবচ, একটা মানে তাবিজ তৈরি করেছিলেন, এই তাবিজ দিয়ে অনেককে সুযোগ করে দিয়েছে ওনার কাছ থেকে সুবিধা নেওয়া, এবং নিজেরাও একটা কাভার দিতেন যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি। এই ধরনের একটা রাজনৈতিক মানে ডামাডোলের ভিতর উনি রেখে ওদেরকে কিছু, ওই যে মুরগি যেমন ধরার সময় কিছু ওই ছিটে ফোটা খাবার দিতে হয় না, তারপর মুরগি যে খায় থাপ্পাস করে যে মুরগি ধরে, উনি ঠিক এই কাজটি করেছেন। উনি কিছু মানুষকে দাস তৈরি করেছেন যারা রাজনীতিতে অনেক বড় ভূমিকা হয়তো রাখতে পারতেন, এবং তিনি তার পক্ষে রেখে তাদেরকে নপুংসক বানিয়ে ছেড়ে দিয়েছেন। তো ইলিয়াস আলী হত্যাকাণ্ডের বিষয়টা নিয়ে কি আপনাদের কোনো কাছে কোনো তথ্য আছে? আমি আপনি যে কটি ঘটনা বলবেন আমি ধারণা করছি তার প্রত্যেকটা ঘটনায় আমরা আস্তে আস্তে করে এগোচ্ছি। কোন পর্যায়ে এটা আমি এখন বলতে চাচ্ছি না, আপনি নিজেও বুঝতে পারছেন যে একটা সঠিক অনুসন্ধানের জন্য এক ধরনের মানে পরিবেশ খুবই জরুরি দরকার, যেটা অনেকটা গোপনীয়তা অবলম্বন করে। আপনি ধরেন একটা কথার কথা, যেদিন গুম কমিশন হলো প্রথম দিনে আমরা দেখলাম 20-25টা টেলিভিশন চলে গেল, টেলিভিশন ক্যামেরা, সাংবাদিকদের অবাধ। এক পর্যায়ে আমরা দেখলাম এইভাবে হলে ওখানে মানুষ যাচ্ছে সেটা যেমন তিনি দেখছেন, আবার যারা ওখান থেকে বেরিয়ে আসছেন তাদের সাক্ষাৎকার গ্রহণ করা, এটা করা ওইটা করার মধ্য দিয়ে পুরা আমাদের কাজটাকে এক ধরনের এটাকে কি বলবো মানে যে স্বাভাবিক পরিস্থিতি সেটা থেকে একটু ব্যত্যয় ঘটেছিল। তখন আমরা দেখলাম আমরা যেভাবেই হোক সাংবাদিক মহলের কাছে সাহায্য চাইবো, তারা যেন আমাদের এই কাজের মাঝখানে আমরা সময়ে সময়ে সাংবাদিকদের বলবো, প্রেস কনফারেন্স করে। এটা কিন্তু আমরা নীতিগতভাবে আমরা আমাদের কমিশনের 5 জন একমত হয়ে সিদ্ধান্ত নিয়েছি।
তারপরে একটা সিদ্ধান্ত হয়েছে যে তারপরে যদি কোনো কথা বলতে হয়, যেহেতু আমি মানবাধিকার কর্মী হিসাবে বিভিন্ন টকশোতে বা বিভিন্ন আলোচনায় যাই, সেই ক্ষেত্রে আমি ততটুকু পর্যন্ত বলবো যতটুকু বললে আমার ইনভেস্টিগেশনের ক্ষেত্রে কোনো বাধা আসবে না বা ইনভেস্টিগেশনের বিষয়টা আগেই উন্মোচিত না হবে। না, আমি প্রসঙ্গটা আনলাম হচ্ছে, ধরেন ইলিয়াস আলীর গুম হওয়ার পরপরই কিন্তু শেখ হাসিনা তার পরিবারকে আমি আমি আপনাকে একটু বলি, ইলিয়াস আলীর জাস্ট কয়েকদিন আগে ওখানে ছাত্র দলের দুজন কর্মী উত্তরা থেকে, সিলেটের ছাত্র দলের কর্মী উত্তরা এসেছিল, এখান থেকে গুলশান থেকে উত্তরা যাওয়ার পথে হোটেলে ফেরার পথে তারা গুম হয়। দ্বিতীয় যে ঘটনা সেটা হচ্ছে ইলিয়াস আলী, তারপরে চৌধুরী আলম, তারপরে যদি বলেন এই যে মায়ের ডাকের যে সুমন সহ 8 জন, তারপরে আরো অসংখ্য ঘটনা আছে খুবই গুরুত্বপূর্ণ, যেমন পারভেজ এবং সাবেক এমপি কুমিল্লার লাকসামের, এই ঘটনাগুলি কিন্তু অনেক, তারপর মাইকেল চাকমা, তারপর ব্রিগেডিয়ার আজমি, তারপরে হুম্মাম, তারপরে আপনি ধরেন এই যে জামাতের নেতার ছেলে ব্যারিস্টার আরমান, এরকম অসংখ্য ঘটনা আছে। প্রত্যেকটা ঘটনা কমিশনের কাছে গুরুত্বপূর্ণ, এবং একজন নারী 15 সালে তাকে উঠিয়ে নেওয়া হয়েছে, আজ পর্যন্ত তার সন্ধান মিলেনি। তার সাথে তার 9 বছর বা 10 বছর একটি সন্তান ছিল, তাকে রাস্তায় ফেলে দিয়েছিল 30 ঘন্টা পরে। সেই সন্তান আমাদের কাছে সাক্ষ্য দিয়েছেন এবং তিনি জায়গাটি চিহ্নিত করতে পেরেছেন, ক্যাম্পটি। তো এরকম অনেকগুলি ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি এবং আপনাকে শুধু বিনয়ের সাথে বলবো যে আমি আপনাকে যতটুকু তথ্য দেওয়ার আমি প্রায় সবটুকু দিয়ে ফেলেছি, কিন্তু আমি কাজ করতে যে আমার ধারণা সেটা হচ্ছে আমাদের কাজ আরো অনেক দূর এগিয়ে নিতে হবে, অনেক দূর। কারণ আমরা এখন পর্যন্ত যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রায় 200 মানুষ, কম বেশি 200 মানুষের এখন পর্যন্ত আমরা সন্ধান পাইনি, তারা বেঁচে আছে না তাদের জীবন অবসান হয়েছে। এটা তো আমাদের মানে পরিসংখ্যানের 200, এর বাইরেও কিন্তু অসংখ্য মানুষ থাকতে পারে যাদের গুমের পর পরিবার আর কোথাও যে কথা বলেনি, কারণ একটা ভয়ার্থ পরিবেশের ভিতর এখনো আছে। তো এই যে অবস্থাটি, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তাদের জীবনে কি হয়েছে, তারা বেঁচে আছেন না তাদের কোনো বেঁচে থাকার সম্ভাবনা নেই বা বেঁচে নেই, এইটা নিরূপণ করার জন্য আপ্রাণ চেষ্টা আমরা করে যাচ্ছি। কারণ এটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ এই পরিবারগুলো কিন্তু আশায় বুক বেঁধে রাখছে, এদেরকে একটা তো কথা বলতে হবে এন্ড কি হয়েছে, যত নির্মম হোক, আর সত্য নির্মম এবং যা কিছুই তাদের